মিশর আজকে দখলদারদেরকে থ্রেট দিছে, মিশর কি কিছু করতে পারবে? আদৌ কি সুযোগ আছে? আবার দখলদাররা কাতারে কি আবারও আক্রমণ করবে কিনা, দুটো বিষয় দেখেন মিশরের ব্যাপারে আমি আসলে মিশরের সামরিক শক্তির আপনি যে প্রশ্নটা করছেন একটা একটা করে উত্তর দেই। রাজনৈতিক ভাবে আসলে মিশরের কিছু করার সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ মিশর আসলে মিশরবাসীদের যে আর্জটা ছিল গাজার মানুষের পাশে দাঁড়ানোর, ওই আর্জটাকে মিশরের সরকার পদতলে দলিত করছে ব্রুটাল ভাবে, অনেক বছর ধরে করে আসতেছে তারা। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে সামরিক দিক থেকে মিশর হচ্ছে একটা পাঁচমিশালী সামরিক বাহিনী, অর্থাৎ এটার জাহাজ আসে দেখা যায় জার্মান থেকে, তারপর হচ্ছে জাহাজের যে মিসাইল গুলো মারবে সেই মিসাইল গুলো আসে হচ্ছে ফ্রান্সের থেকে, রাডার গুলো আসে ব্রিটেনের থেকে, টর্পেডো গুলো আসে রাশিয়া থেকে। একই সাথে তারা পশ্চিমা রাফায়েল ব্যবহার করে, ইউরোফাইটার ব্যবহার করে, আবার একই সাথে রাশিয়ার মিগ-29 সুকোই 30ও ব্যবহার করে। কাজে এই পাঁচমিশালী সেনাবাহিনী দিয়ে আপনি ইসরায়েলের মতো সুসংগঠিত একটা মানে বিমান বাহিনী সেনাবাহিনীর সামনে দাঁড়াইতে পারবেন না। কাজে ওইটা বইলা লাভ নাই সামরিক ভাবে। রাজনৈতিক ভাবে প্রথম কথা হচ্ছে যে মিশরের যিনি শাসনকর্তা রয়েছেন তার নিজের রাজনৈতিক লেজিটিমেসি কতটুকু, তাই না? এই প্রশ্নটা চলে আসবে। কাজে মিশর, হ্যাঁ সে বলছে এইগুলো, আমার যেটা মনে হচ্ছে যে এই প্রত্যেকটা অ্যাটেম্পট যে আলোচনা হচ্ছে কাতার বাদে, কাতারের আলোচনার একটা ডেপথ আছে, কারণ সে নিজে আক্রান্ত, সে সে বার খেয়েছে সে, কিন্তু এর বাইরে বাকি যারা যে পরিক্রমাগুলো করতেছে আমার মনে হয় কাতারকে ঠান্ডা করার জন্য এবং তাদের নিজ নিজ রাষ্ট্রে যে জনগণরা আছে আর অর্থাৎ প্রজারা আছে, এই প্রজাদের যে একটা জিদ, একটা ক্ষোভ অন্তরে তৈরি হচ্ছে যে তারা যে কোনো সময় এই ক্ষোভটা বিস্ফোরণ হয়ে রাস্তায় আসতে পারে, এই ক্ষোভটাকে ঠান্ডা করার জন্য আমার মনে হচ্ছে যে এই আলোচনাদি, এই উচ্চবাচ্য, এগুলো আমার মতামত আর কি মাসুম ভাই। জি আচ্ছা, শেষ একটা প্রশ্ন, ফিলিস্তিন স্বাধীন ফিলিস্তিনের যে জাতিসংঘে যে বিলটি পাশ হয়েছে, এটা আসলে কি হতে পারে, কতদূর যেতে পারে, আদৌ কি ফিলিস্তিনের স্বপ্ন বাস্তবায়ন হবে কিনা, এইটা একটু আপনি ক্লিয়ার করবেন, এটা দিয়ে শেষ করতে চাই। আমি একেবারে আমার মতামতটা বলবো, এটা একটা সাবজেক্টিভ প্রশ্ন আপনি করছেন। আমার মতামত হচ্ছে আমি জাতিসংঘের উপরে ভরসা রাখি কোন কোন জায়গায় বন্যা হয়েছে বন্যায় রিলিফ দাও, হ্যাঁ এক জায়গায় দুর্ভিক্ষ হয়ে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, ওই জায়গায় সাহায্য সহযোগিতা করো। এক জায়গায় যুদ্ধ হয়েছে, যুদ্ধে এক ব্যক্তি হস্তক্ষেপ করছে, নেটো বা অন্য কোনো পাওয়ার হস্তক্ষেপ করে যুদ্ধটাকে থামাই দিছে, এখনো এখানে শান্তি বাহিনী পাঠায়া ত্রাণ কার্য পরিচালনা করো। এইগুলোতে জাতিসংঘের উপর আবার 100% ফেইথ আছে। গাজার ব্যাপারটাতে আমি মনে করি না জাতিসংঘের ওই শক্তি আছে, কারণ জাতিসংঘ নিজেই একটা ফল্টি সিস্টেম, অর্থাৎ পাঁচটা দেশ, যেই পাঁচটা দেশ হচ্ছে দখলদার রাষ্ট্রটাকে সব মানে একেবারে সরাসরি সমর্থন করতেছে তাদের দখলদারিত্বের ক্ষেত্রে, তাদের আগ্রাসী ভূমিকার ক্ষেত্রে, তাদের রাক্ষস হয়ে ওঠার ক্ষেত্রে। এই পাঁচটা চায়না বাদে বাকি চারটা দেশই হচ্ছে জাতিসংঘের মনে করেন ভেটো ক্ষমতার অধিকারী, অর্থাৎ নিরাপত্তা মানে সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার এই চারটা দেশ। এর মধ্যে একটা দেশ হচ্ছে ব্যতিক্রম, সেটা হচ্ছে চায়না। এখন এই ব্যবস্থার ভিতরে রাশিয়ার সাথে পরোক্ষভাবে দখলদার দেশের বেশ ভালো সম্পর্ক আছে। আপনি ইরানের সাথে যুদ্ধের সময় দেখেন, ইরান সরাসরি সমর্থন দিছে রাশিয়াকে, প্রযুক্তি দিয়ে অনেক কিছু দিয়ে সমর্থন দিছে, রাশিয়ার পাশে দাঁড়িয়েছে ইউক্রেনের বিষয়ে। কিন্তু ইসরায়েলের সাথে যখন ইরানের লাগছে, রাশিয়া কিন্তু মানে আয়াতুল্লাহ আলী খামেনাই উনি কিন্তু পুতিনকে চিঠি পর্যন্ত পাঠাইছেন যে আপনার কাছ থেকে আশানুরূপ প্রতিক্রিয়া আমরা পাইনি, আমরা আপনার মানে ট্র্যাডিশনাল মিত্র, কিন্তু আমরা ওই আশানুরূপ প্রতিক্রিয়া পাইনি। কাজে আপনার এই জিনিসটা মাথায় রাখতে হবে যে জাতিসংঘটা আসলে একটা নন ফাংশনাল রোলে ঢুকে যায় প্রশ্নটা যদি গাজা বা প্যালেস্টাইন হয়। হইলেও আপনি রিকগনিশন দিলেন, সবকিছু হইলো, কি হবে? মানুষ মারা কি বন্ধ থাকবে? এটা তখনই বন্ধ হবে যখন একটা শক্তি এসে এই দখলদারটাকে থাপ্পড় মেরে বলবে যে এই বেটা তুই চুপ কর, অনেক জ্বালাইছিস। অথবা সে যখন মানুষ মারবে তখন তার হাতটা মচকায় দিবে, তাকে হ্যান্ডকাফ পরাবে, তাকে অ্যারেস্ট করবে, তাকে শাস্তি দিবে আইন অনুযায়ী, বা তার একটা বিচারের আয়তায় তাকে আনা হবে। কারণ এ তো আপনার কূটনীতির ভাষা বুঝে না। দেখেন লোকগুলো জড়ো হচ্ছে কূটনৈতিক আলোচনার জন্য, শান্তি চুক্তির জন্য। এই শান্তি চুক্তির কথা বলে লোকগুলোকে জড়ো করে অ্যাসাসিন করার পরিকল্পনা। কাজে সে তো বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বর যে জাতিগুলো ছিল তাদেরও একটা কূটনৈতিক মানে
ডিপ্লোম্যাটদেরকে বা কূটনীতিবিদদেরকে তারা হত্যা করতো না, তারা ছাড় দিত। কিন্তু এদের চরিত্রটা হচ্ছে সকল মানে পুরা মানব সভ্যতার প্রথম থেকে আজ পর্যন্ত সবচেয়ে গর্হিত একটা চরিত্রের অধিকারী এরা। কাজে এদেরকে আপনি শক্তি প্রয়োগ করা ছাড়া নীতি কথা, আইন কানুন, কূটনীতি, হ্যাঁ, ভাতৃসুলভ আচরণ, ধর্মীয় ইতিহাস, যে না ইহুদিরা তো আসলে মানে ইব্রাহিম আলাইহিস সালামেরই আরেক সন্তানের থেকে তারা বংশ বিস্তার করছে, এইগুলো তো শুনতেছে না তো 2 বছর ধরে। ওকে অলিদ ভাই, আপনাকে ধন্যবাদ। অনেকগুলো মূল্যবান আলোচনা আসছে, আমরা আর লম্বা করতে চাই না, আপনার কাছ থেকে সংক্ষিপ্ত বিদায় নিতে চাই। একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আপনি বিদায় নেবেন। তাহলে কি ফিলিস্তিনের স্বপ্ন কখনো পূরণ হবে না? আর যদি হয় সেটা কোন উপায়ে হতে পারে? দেখেন, ফিলিস্তিনের স্বপ্ন আমি মনে করি, মনে প্রাণে বিশ্বাস করি, অবশ্যই একদিন না একদিন ইনশাল্লাহ পূরণ হবে। সেটা পূরণ হবে ফিলিস্তিনের মানুষদের যে রেজিলিয়েন্স, তাদের যে ধৈর্য শক্তি, তাদের যে নিজেদের দেশ ত্যাগ না করার স্পৃহা, মোকাবেলা করার আকাঙ্ক্ষা, এইটা থেকেই ফিলিস্তিন রাষ্ট্র তৈরি হবে ইনশাল্লাহ। কিন্তু নিঃসন্দেহে বাকি যে রাষ্ট্রগুলো রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের নিজস্ব নিরাপত্তার জন্য তাদের শক্তি বৃদ্ধি করতে হবে। এর মধ্যে তুরস্কও রয়েছে, এর মধ্যে ইরানও রয়েছে, কাতারও রয়েছে, ইয়েমেনও রয়েছে। দেখুন, যে কোনো দেশে 1 মাসের ভিতরে 8টা-9টা দেশকে বম্বিং করতে পারে, অথচ কেউ তাকে একটা বম্বিং করলো না, হ্যাঁ, একটা জবাব দিল না, একটা জবাব দেওয়ার সাহস পাচ্ছে না পর্যন্ত। কারণ নাই তো কিছু, কি দিয়ে জবাব দিবে? কাতার কি দিয়ে জবাব দিতে থাকে? রেসিপ্রোসিটির অ্যাক্ট অনুযায়ী কাতারের তাকে অ্যাটাক করার অধিকার কিন্তু হয়ে গেছে, কিন্তু কি দিয়ে করবে? ইউরোফাইটার টাইফুন দিয়ে? ওইটা বুতাম চাপবে, মিসাইল তো বের হবে না, উল্টা মিসাইল ওইখানেই এক্সপ্লোড করে পাইলট শুদ্ধ মরে যেতে পারে। কাজে কি দিয়ে করবে? F-15 দিয়ে? একই ঘটনা। এইটা হচ্ছে মূল পয়েন্টটা, যে কেন পারছে না। কারণ তারা তো নিজ শক্তিতে বলিয়ান না, নিজ শক্তিতে শক্তিশালী না। রাষ্ট্রের ভিতরে শাসন ব্যবস্থার কারণেও তারা হচ্ছে পরনির্ভরশীল, এবং যাদের উপর নির্ভরশীল তারাই মূলত ফিলিস্তিন রাষ্ট্রের বিরোধিতা করছে, গাজাতে গণহত্যা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় আরবদেরকে ধ্বংস করছে, মারছে, হত্যা করছে, মুসলিমদের উপর নানান ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে পরের বছর আবার এই তেল ধনী জিসিসি রাষ্ট্রগুলো তাদেরকে আবার কয়েকশো বিলিয়ন ডলার অস্ত্র চুক্তি করতেছে, নিরাপত্তা চুক্তি করতেছে, জাস্ট খালি অ্যাজ আ টোকেন টু প্রিজার্ভ দেয়ার রাজতন্ত্র। ধন্যবাদ অমিত ভাই। আপনাকেও ধন্যবাদ। অমিত ভাই, শেষ কথাটি ধরে আমি বলছি, আরব রাষ্ট্রগুলো ট্রিলিয়ন ডলার খরচ করে আমেরিকা থেকে সব মূল্যবান অস্ত্র কেনে। খেয়াল করবেন কেন কেনে এই অস্ত্রগুলো? শত্রুকে মোকাবেলা করতে। কিন্তু এই একটা অস্ত্র আরবরা ব্যবহার করতে পারবে না। কারণ পারবে না কেন? এই অস্ত্রগুলো যদি আরবরা চায় ইরানে ব্যবহার করতে পারবে, কিন্তু ইসরায়েলে পারবে না। যে F-35 রয়েছে, এটা আকাশে উড়াতে পারবে না আরবরা, আকাশে ব্লাস্ট হয়ে যাবে। কারণ এটার মূল চাবিটা আমেরিকার হাতে। ওরা যে মিসাইল গুলো দিয়েছে, মানে আরবদের কাছে বিক্রি করেছে, ট্রিলিয়ন ডলারে কিনেছে, একটাও কাজে লাগবে না। কারণ এগুলো যখনই ব্যবহার করবে ইসরায়েলের বিরুদ্ধে, অটোমেটিক এগুলো নিজের দেশে ব্লাস্ট হয়ে যাবে। তার মানে আরবরা তাদের তেল বিক্রি করে ট্রিলিয়ন ডলার খরচ করে যে অস্ত্রগুলো কিনেছে, এগুলো মুসলিম দেশের বিরুদ্ধে তারা ব্যবহার করতে পারবে। চাইলে বাংলাদেশের বিরুদ্ধে পারবে, মালয়েশিয়ার বিরুদ্ধে পারবে, পাকিস্তানের বিরুদ্ধে পারবে, ইরানের বিরুদ্ধে পারবে, তুরস্কের বিরুদ্ধে পারবে, কিন্তু দখলদারদের বিরুদ্ধে এই অস্ত্রগুলো ব্যবহার করা যাবে না। তার মানে আরবরা এতদিন তাদের কষ্টের অর্থগুলো ব্যয় করেছে পশ্চিমাদের পেছনে, নিজেদের ঘরের মধ্যে একটা অ্যাটম বোমা সেট করে দিয়েছে। চাইলে পশ্চিমারা সুইচ টিপে এই বোমগুলো আরবের দেশে ব্লাস্ট করে দিতে পারে, আরবই উড়ে যেতে পারে। তাহলে মুসলিম রাজতন্ত্রের লোকগুলো তারা কি করেছে? তারা তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য, অবৈধভাবে রাজতন্ত্র টিকিয়ে রাখার জন্য ওই পশ্চিমাদের টাকা দিয়ে ঘরের মধ্যে অ্যাটম বোমা বা মাইন পুঁতে রেখেছে নিজের ভূমিতে। আজকে দেখেন দখলদাররা অ্যাটাক করেছে, পাল্টা জবাব দিতে পারছে না। তাহলে এই অস্ত্র কেনার অর্থ কি? আমরা মুসলমানরা আসলে আর কতকাল ঘুমিয়ে থাকবো? ইমাম মাহাদি এসে আমাদের উদ্ধার করবেন এই অপেক্ষায়? এটি কি আমাদের অপেক্ষা?
যদি ইমাম মাহাদির অপেক্ষায় থাকতে হয় তাহলে আমাদেরকে দোজখের জন্য অপেক্ষায় থাকতে হবে, কারণ আল্লাহ আমাদের ইমাম মাহাদির জন্য অপেক্ষায় থাকতে বলেনি, আমাদের প্রস্তুতি নিতে বলেছে। আমরা মুসলিম দেশ থেকে অস্ত্র না কিনে আমেরিকান অস্ত্র কিনি, কিন্তু আমেরিকান অস্ত্র তো আমাদের জন্য কল্যাণকর নয়। এই অস্ত্রগুলো আমরা আমেরিকার বন্ধুদের বিরুদ্ধে ব্যবহার করতে পারবো না। তাহলে এই অস্ত্র কেনার অর্থ কি? আমরা কেবল আমেরিকাকে টাকা দিয়েছি, কিন্তু আসলে ঘোড়ার ডিম কোনো কাজের কিছু আমরা পাইনি। ফিলিস্তিন কাঁদছে, জ্বলছে, মানুষ মরছে, উদ্ধারের কেউ নেই। কাতারেও আজকে আক্রমণ হয়েছে, কিন্তু কাতার সবাইকে নিয়ে বসছে, শেষ পর্যন্ত কিছু কি হবে? সময় বলে দেবে আদৌ কি কিছু হবে কিনা। আল্লাহ হাফিজ।